নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে ভক্তপ্রভু শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদেরকে শোনাব। সঙ্গে থাকুন। শুরু করছি আজকের ঠাকুরের কথা রোহিণীবাবুর কথায়। মৌনাচ আনন্দে ভরপুর। ওই স্থানে বসে চাঁদপুর বিদ্যালয়ের সম্পাদককে পুনরায় চিঠি দিয়ে জানালাম আমার চাঁদপুর যাইতে আরও 10-12 দিন বিলম্ব হইবে। সন্ধ্যার অল্প পূর্বে ঠাকুর আমাদের নিয়ে ব্যাটরায় প্রভাতদার বাসায় গেলেন। ঠাকুর আমাকে ব্যাটরায় থাকতে বললেন প্রতাপদার বাড়িতে। দাদা রাত্রি 9টার সময় বাসায় ফিরলেন। সন্ধ্যার কিছু পূর্বে পূজনীয় প্রভাতদা ব্যাটরা আসিয়া আমাদের সহিত মিলিত হইলেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিলেন, আজ বুঝি সারাদিন কিছু খাওয়া হয় নাই? ঠাকুর তাকে রাত্রিতে ব্যাটরা থাকতে আদেশ করিয়া বলিলেন, রোহিণীবাবুকে সঙ্গে নিয়া বাজারে গিয়া ভালো মাছ কিনিয়া আনেন। প্রভাতদার নিকট শুনলাম তিনি সেদিন তার স্ত্রীর সহিত ঝগড়া হওয়ায় না খায়ে ইউনিভার্সিটি গিয়াছিলেন। ছুটির পরে বাড়িতে না গিয়ে সোজা ঠাকুরের নিকট চলিয়া এসেছেন। দুইজনে বাজারে গিয়ে মাছ কিনিয়ে আনলাম। রাত্রিতে বেশ খাওয়া হইল। পরের দিন রবিবার, অনেক ভক্তই ঠাকুরের দর্শনে আসলেন। প্রভাতদা বলিলেন, আগামীকাল এখানে একটি ভোজ হইবে, আপনারা সবাই আসবেন। শ্রদ্ধেয় গুরুভাতা শ্রীযুক্ত সুধীরচন্দ্র সরকিলও এসেছেন এবং রাত্রিতে ফিরিয়া গেলেন। প্রতাপদা আমাকে নিভৃতে বললেন, ঠাকুর সুধীরের সহিত কটক যাইবেন স্থির করিয়াছেন। আমি কোনো উত্তর করি নাই। সকালে আমিও প্রভাতদা বাজার করিয়া আনলাম। ভ্রাতা সুধীর সকালে এসে উপস্থিত হলেন। সুধীর ও আমি সমবয়স্ক। আমি, সুধীর ও প্রভাতদা ছাড়া অন্য সবাই খাওয়ার পরে চলে গেলেন। ছোট একটি ঘরে খাটের ওপর ঠাকুর আর মেঝেতে আমরা 3 জন শুয়ে আছি। প্রভাতদা সুধীরকে জানিয়েছেন যে ঠাকুর চাঁদপুর যাইবেন। ইহাতে সুধীর আমার ওপর রাগ করিয়া আছে, কিন্তু আমারও সুধীরের মধ্যে এই সম্বন্ধে কোনো কথাই হয় নাই। শুয়ে আছি, মধ্যে মধ্যে প্রভাতদা গল্প বলিয়া আমাদের হাসাইতেছেন। হঠাৎ প্রভাতদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আপনি চাঁদপুর যাইবেন না কটক যাইবেন তাহা তো স্থির হইল না। ঠাকুর বলিলেন, রোহিণীবাবু আর সুধীর ঠিক করুক। সুধীর আমার গুরুভ্রাতা ও অন্তরঙ্গ বন্ধু। ঠাকুর কোথায় যাইবেন, কটক না চাঁদপুর, কেহ ছাড়িবার পাত্র নই। এই লইয়া গালাগাল চলতে দুজনে হাতাহাতিতেও আরম্ভ হয়ে গেল। প্রভাতদা একধারে বসে বলতে লাগলো, নারদ নারদ। এই দৃশ্য ঠাকুর উপভোগ করছেন। কতক্ষণই হয়ে চলেছে জানি না। ঠাকুরের কথা শুনে দুজনে স্থির হইল। ঠাকুর সুধীরকে বললেন, রোহিণীবাবুর মা শোকে বড়ই কাতর, তাই আমি এখন রোহিণীবাবু তাহার মায়ের সঙ্গে চাঁদপুর চাই। সেখানে বেশি দিন থাকব না। চাঁদপুর হতে সোজা কটক চলিয়া যাব। আপনি আমার সঙ্গে এই পোটলাটি লইয়া কটক চলিয়া যান। এই কথা শুনিয়া সুধীর সন্তুষ্ট হইল, আর আমাদের ঝগড়ারও পরিসমাপ্তি ঘটিল। 3 জন একই বিছানায় পাশাপাশি শুইয়া ঘুমিয়া পড়ি। বহুবাজারে মতিদার বাসায় দোলের উৎসব। পরের দিন সকালে ঠাকুরকে সঙ্গে করিয়া সেখানে উপস্থিত হইলাম এবং মহা উৎসবে প্রসাদ পাইয়া দাদার বাসায় ফিরিয়া আসিলাম। 2-1 দিন পরে ঠাকুর ও মাকে সঙ্গে নিয়া চট্টগ্রাম মেলে চাঁদপুর অভিমুখে রওনা হইলাম। গোয়ালন্দ ঘাট স্টেশনে প্রায় বেলা 1টার সময় পৌঁছে ঠাকুর ও মাকে নামিয়া দিলাম এবং আমি বিছানা অন্যান্য জিনিসপত্র নামাতে আরম্ভ করলাম। 4-5 জন ভদ্রলোক ও ঠাকুরের পায়ের ওপর পড়ে চিৎকার করে কাটতে আরম্ভ করে, কিন্তু ঠাকুরকে তাহারা কিছু বলছে না। তাহাদের এই চিৎকারে চারিদিক হতে লোকেরা এত ভিড় জমিয়া উঠিল যে আমাদের পক্ষে 1 পা অগ্রসর হওয়া বা কুলি ঠিক করা অসম্ভব হয়ে উঠল। এই স্টিমারে হয়তো আর আমাদের যাওয়া হইবে না মনে করিয়া তাহাদিওকে বললাম, আপনারা এ কী আরম্ভ করলেন? আপনাদের জন্য আমি একটি কুলি পর্যন্ত ঠিক করতে পারতেছি না। আমার এই কথায় তাহারা নিজেরাই আমাদের বাক্স মালপত্র লইয়া স্টিমার অভিমুখে দৌড়াইলেন। ভিড় কমিয়া গেলে আমি ঠাকুর ও মাকে লইয়া স্টিমারে উঠে গেলাম। ওই ভদ্রলোকেরা ভালো জায়গায় বিছানা পাতিয়া ও জিনিসপত্র সাজায় বসিয়া আছেন। ঠাকুর ও মাকে ওই বিছানার উপর বসাইয়া দিলাম।
ওই ভদ্রলোকেরা ঠাকুরের সহিত কথা বলতে আরম্ভ করলেন। ঠাকুরের সহিত তাহাদের কী কথোপকথন হইতে লাগলো সেদিন আমার কোনো লক্ষ্য ছিল না। আমি স্টিমারের ডেকের চারদিকে বেড়াইতেছিলাম। ওই ভদ্রলোকদের গন্তব্যস্থল জাজিরা। তাহারা তারাপাশা স্টেশনে নামিয়া গেলেন। গুরুভ্রাতা শ্রী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই স্টিমারে চাঁদপুর যাইতেছিলেন। ডেকে তাহার সহিত আমারও দেখা হয়। উপেন ভাই বারবার ঠাকুরকে দেখে আমার নিকট তাহার পরিচয় জানতে চায়। তাহার সহিত আমার চাঁদপুরের পরিচয়। আমি যে শ্রী ঠাকুরের আশ্রিত তাহা তিনি জানতেন না। ঠাকুরের পরিচয় পেয়ে তিনি বললেন, নাম শুনিয়াছি, অনেক খোঁজ করিয়া কোনো দিন দেখা পাই নাই। একটু পরে উপেন ভাই আসিয়া ঠাকুরের পাশে বসলেন এবং স্টিমারই ঠাকুরকে তাহাকে অনেক উপদেশ দিলেন। উপেন ভাই ওকালতি পাশ করলেও ওকালতি না করে ইন্স্যুরেন্সের কাজ করতেন। তিনি ঠাকুরকে বললেন, আমার ওকালতি করবার ইচ্ছা নাই, ইহাতে অনেক মিথ্যা কথার আশ্রয় লইতে হয়। ঠাকুরের কথা, ভাগ্য যখন ওকালতি শিক্ষার দিকে টানিয়াছে, ওকালতি ব্যবসাই তাহার কাজ, ইহাই তাহার স্বধর্ম। ঠাকুর উপেন ভাইয়াকে ওকালতি করতে আদেশ দিলেন। স্টিমারের সর্বক্ষণ উপেন ভাইয়া শ্রী ঠাকুরের সহিত কথা বলতে বলতে আসছিলেন। মনে পড়ে, যে জন গৌরাঙ্গ ভজে সে জন আমার প্রাণ রে। উপেন ভাইয়াকে সেদিন স্নেহের আলিঙ্গনে জড়ায়া ধরিয়াছিলাম। স্টিমারে চাঁদপুর পৌঁছায় ঠাকুরকে খুব প্রফুল্ল দেখালো। চাঁদপুর ঘাট হইতে প্রায় 1 মাইল হেঁটে আমরা বাসায় আসলাম। ঠাকুর চাঁদপুরে আমার বাসায় জানিয়ে প্রতিদিন বহু লোকের সমাগম হতো। তাহারা শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত গীতার ব্যাখ্যা তন্ময় হইয়া শুনিতেন। প্রায় 1 মাস কাল চাঁদপুরে অবস্থানের পর ঠাকুর ফেনীতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করাতে আমি তাহাকে সঙ্গে করে ফেনীতে জ্ঞানচন্দ্র দাশগুপ্ত মহাশয় বাড়িতে পৌঁছায় দেয়া চাঁদপুর ফিরে আসি। এই সময় পূজনীয় গুরুভ্রাতা তৎকালীন ফেনী কলেজে অধ্যাপক শ্রীযুক্ত প্রমোদনাথ চক্রবর্তীর সহিত পরিচয় হয়। ফেনী হইতে চট্টগ্রামে বিধুভূষণ বসুর বাড়িতে 14-15 দিন কাটিয়া ঠাকুর চাঁদপুরেই ফিরে আসলেন। কয়েকদিন পরে ঠাকুর ব্রজ যোগিনী হইয়া কলকাতায় চলে যান। ইহার পর যখনই ঠাকুর চাঁদপুর আসতেন তখন চাঁদপুরকে কেন্দ্র করে কুমিল্লা, ঢাকা, নোয়াখালী, ময়মনসিংহ, ফেনী অন্যান্য স্থান ঘুরে বেড়াতেন। অনেক লোক ঠাকুরের নিকট নাম পাইতেছে, আস্তিদের সংখ্যাও দিনে দিনে বেড়ে চলছে। 1928 সালে দোলের উৎসবে প্রায় 1 মাস পূর্বে ঠাকুর চাঁদপুরে এসে কয়েকদিন থাকার পর নোয়াখালী চলে যান। আমাকে বলিয়া গেলেন যে দোলের 2 দিন পূর্বে এসে আমার সঙ্গে কলকাতা রওনা হবেন। নোয়াখালী হতে নানা স্থান ঘুরে ঠাকুর ফেনী আসলে প্রমোদদা আমাকে চিঠি লিখিয়া ঠাকুরের চাঁদপুরে পৌঁছাবার সময় ও তারিখ জানালেন। কালীবাড়ি স্টেশন আমার বাড়ির সামনেই। ঠাকুর আসবেন জেনে আমার প্রতিবেশী বন্ধু তৎকালীন চাঁদপুরের 3য় মুন্সেফ মাননীয় শ্রী অমূল্য গোপাল চট্টোপাধ্যায়, সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আমি যথাসময় স্টেশন গেলাম। ট্রেন স্টেশনে পৌঁছায় ঠাকুরকে কিন্তু নামতে দেখলাম না। আমরা ট্রেনের প্রত্যেকটি কামরা ও স্টেশনের চতুর্দিক খুঁজে দেখলাম, কিন্তু ঠাকুরের কোনো সন্ধান পেলাম না। তখনও বেশ দিনের আলো আছে, ঠাকুর আসলে আমরা নিশ্চয়ই দেখতে পেতাম। কোনো সন্ধান না পেয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হইলাম ঠাকুর এই গাড়িতে আসেন নাই। সঙ্গীরা চলিয়া গেলেন আর আমি ক্লাবে গিয়ে খেলায় মেতে উঠলাম। রাত্রি প্রায় 8টার সময় আমার ভৃত্য এসে জানালো যে ঠাকুর চাঁদপুরে আসিয়াছেন। ও আমাদের গুরুভ্রাতা শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ ঘোষের বাসায় উঠেছেন। ভাবিয়া পাইলাম না ঠাকুর কখন কিভাবে চাঁদপুরে এসে পৌঁছালেন। বাসায় ফিরে দেখি আমার স্ত্রী গেটের সামনে দাঁড়ায় আমার জন্য অপেক্ষা করতেছেন। বাড়ির ভেতরা প্রবেশ না করে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে ধীরেনবাবুর বাসায় পৌঁছে শ্রী ঠাকুরকে দুইজনই প্রণাম করলাম। ঠাকুর বললেন, কাল সকালে আপনাদের বাসায় যাইব। আমি জিজ্ঞাসা করলাম, আপনি চাঁদপুরে কখন আসিয়াছেন? ঠাকুর বললেন, কেন, আমি তো সন্ধ্যার ট্রেনেই আসিয়াছি। আমি বললাম, আমরা 4-5 জন লোক স্টেশন গিয়াছিলাম, আপনাকে তো কোথাও দেখতে পাইলাম না। ঠাকুর বললেন, আমি গাড়ির ওধারে নামায়া দাঁড়াইয়াছিলাম, টিকিট না দিয়ে আসি কি করিয়া। আমি বলিলাম, তবে কেন আমরা আপনাকে দেখতে পাইলাম না? ঠাকুর বলিলেন, গতবারে ধীরেনবাবু তাহার স্ত্রী আমাকে প্রতিজ্ঞা করিয়া নিয়াছিলেন যে পরের বারে চাঁদপুর আসলে প্রথমে এই বাড়িতে আসিয়া উঠতে হইবে, তাই আমি আপনাদের সঙ্গে দেখা করি নাই। আপনাদের সঙ্গে দেখা হইলে আপনাদের বাসায় না যাইয়া তো পারতাম না,
সেই কারণেই সোজা এখানে চলিয়া আসিয়াছি। এতক্ষণে বুঝতে পারলাম, স্টেশনে এত লোক উপস্থিত থাকিয়াও আমরা ঠাকুরকে কেন দেখতে পাই নাই। জয় রাম, জয় গোবিন্দ।